শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা এই করোনা মহামারী পরিস্থিতিতে আশা করি স্বাস্থ্যবিধি মেনে বাসায় ভালো এবং সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজ আমরা পড়ব দশম শ্রেণীর আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি। যেহেতু আজকে বছরের প্রথম দিন এবং প্রথম ক্লাস, আশা করব তোমার বছরের প্রথম থেকে ভালোভাবে বাসায় পড়ে অধ্যয়ন করবে এবং যে বিষয়গুলো বুঝবে না সেগুলো মার্কিং করে রাখবে। যখন আমাদের নিয়মিত ক্লাস শুরু হবে তখন সেগুলো বুঝিয়ে দেওয়া হবে। আর যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সম্পূর্ণ ব্যবহারিক, সেক্ষেত্রে যতটুকু পারা যায় তোমরা বাসায় সেগুলো ট্রাই করার চেষ্টা করবে। যদি না হয় স্কুল খুললে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে সেগুলো সলভ করার চেষ্টা করব। আসো আজকে আমরা শুরু করি আমাদের পাঠ। আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির পড়ব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা আছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। আসলে এইসব নিয়ে আমরা আগে বিগত ক্লাসগুলোতে কীভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক যন্ত্রপাতিগুলো বা কম্পিউটার কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সে বিষয়ে আমরা স্বাভাবিক ধারণা পেয়েছি। আজকে এই বিষয়ে আমরা রক্ষণাবেক্ষণের গুরুত্বটা পড়ব। এর পরবর্তীতে আমরা কীভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় বা কীভাবে আনইনস্টল করতে হয় সে বিষয়ে আমরা জানবো। আসো আমরা শুরু করি পড়াটা। তোমাদের বই 17 পৃষ্ঠা থেকে শুরু করলাম। ওখানে দেওয়া আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। এখানে কিছু ঘটনা দেওয়া আছে, ঘটনাগুলো আমরা একটু পড়বো, পড়ার পরে নিজে নিজে বোঝার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমরা সেটি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঘটনা 1, সেটা হচ্ছে রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরেছিল একটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা তার প্রথম সাময়িক পরীক্ষায় ফলাফল ভালো হওয়ায় তাকে একটি কোর i5 প্রসেসরযুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন। ল্যাপটপ পেয়ে রায়নার খুশি আনন্দ দেখে এবং সে এইটি দিয়ে মুগ্ধ হয়। সে কিছুদিন পর অনেক নতুন নতুন সফটওয়্যার সে তার কম্পিউটারে ইনস্টল করে ফেললো। কিন্তু রায়না লক্ষ্য করলো কিছুদিন পর তার পিসিটি অর্থাৎ তার কম্পিউটারটি ল্যাপটপটি আস্তে আস্তে ধীর হয়ে যাচ্ছে। 1 বছরের মাথায় সে এটা দেখলো তার ল্যাপটপটি এত ধীরগতি হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত। কিছুদিন পর সে বাবাকে একটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনাতে বুঝলাম যে রায়না সে বাবার কাছ থেকে চেয়ে একটা ল্যাপটপ পেয়েছে। ল্যাপটপটি প্রথম দিয়ে কাজ করার গতিটা খুব ভালো ছিল, খুব দ্রুত গতিতে কাজ করছিল। কিন্তু সে যখন বিভিন্ন অপরিচিত অজানা সোর্স থেকে তার বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ডকুমেন্ট ডাউনলোড করতে লাগলো, তখন সেই সাথে তার পিসিটি ধীরে ধীরে স্লো হয়ে গেছে এবং সে পর্যায়ে এত বেশি গতি কমে যায় সেটি কাজ করতে বিরক্ত হয়ে যায়। সে মনে করে জিনিসটি নষ্ট হয়ে গেছে এবং এক্ষেত্রে সে আরেকটি নতুন পিসি বা ল্যাপটপ কিনে দেয় বাবার কাছে। এই হলো ঘটনা। আর এরপর দ্বিতীয় ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে। এখন সে প্রায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে। এতে তার লেখাপড়া অনেক উপকৃত হয় এবং সে লেখাপড়া ছাড়াও সে তার বন্ধুর সাথে ইমেল করা, গান শোনা, ছবি দেখা বিভিন্ন কাজগুলো সে ইন্টারনেট ব্যবহার করে করছে। ইদানিং সে দেখছে কম্পিউটার কোনো কারণ ছাড়াই তার কম্পিউটারটি বারবার রিস্টার্ট করে যাচ্ছে এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা বিভিন্ন ওয়েবসাইটে চলে যাচ্ছে। একদিন সে তার ল্যাপটপ একটা ইউএসবি পোর্টে একটা পেনড্রাইভ প্রবেশ করার পর সে দেখতে পারলো তার সবগুলো ফাইল শর্টকাট হয়ে গেছে এবং তার মূল ফাইলগুলো মুছে গেছে। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে কি সে ইন্টারনেটে প্রবেশ করলো, বিভিন্ন আনঅথরাইজড সাইট আছে এবং বিভিন্ন ধরনের নিষিদ্ধ সাইট আছে এবং কিছু বিনামূল্যে মানুষের হ্যাকিং সাইটগুলো আছে। সে এগুলোতে প্রবেশ করার কারণে তার কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাগুলো সে উত্তরণের উপায় খুঁজছে। কিন্তু প্রথমের দিকে সে তার কম্পিউটারটি নিয়ে সে খুব খুশি ছিল, তার লেখাপড়া সেটা যথেষ্ট উপকৃত হয়েছে, গান শুনেছে এবং ইমেল করেছে, বন্ধুর সাথে ছবি দেখেছে, এই কাজগুলো সে করেছে। উপরে দুটো ঘটনার সাথে দেখলে তোমরা কি বুঝতে পারছো? আসলে তোমাদের অনেক অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এতদিন তোমাদের অনেক কিছু জানা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র। নতুন একটি কম্পিউটার তার ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন দেখলে খুব ভালো ও দ্রুতগতিতে কাজ করছে। কিছুদিন পর দেখা যাবে সেটি আর কাজ করছে না, ধীরগতি হয়ে গেছে। পুরনো যন্ত্রে কেমন দ্রুত হয়ে গেছে। এবার দেখা যায় কোনো কম্পিউটার একটা কমান্ড দেওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। মাঝে মাঝে পরিস্থিতি এমন দাঁড়ায় রাগান্বিত হয়ে ওইটা ভেঙে ফেলতে বা নতুন একটি পিসি বা নতুন যন্ত্র কেনার ইচ্ছা হয়। এই অবস্থা থেকে মুক্তি দেওয়া কি? এই অবস্থা থেকে আমরা এটা আলোচনা থেকে বুঝলাম আমাদের কম্পিউটারের এক্ষেত্রে রক্ষণাবেক্ষণের গুরুত্বটা আমরা এখানে বুঝতে পারলাম। অর্থাৎ আমরা কাজ করতে পারছি না, বাধাগ্রস্ত হচ্ছি, আমাদের মূল কাজটা ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে এই কম্পিউটার রক্ষণাবেক্ষণ সম্পর্কে তোমাদের পূর্বের ক্লাসে অনেকগুলো তোমরা কিছু জানতে পেরেছো।
বেশিরভাগ যন্ত্রপাতির ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ বা আইসিটি যন্ত্র বা কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য একদম বিশেষজ্ঞ হওয়া লাগে না। তারপরে কাজটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার আইসিটি যন্ত্র বা কম্পিউটারটি সচল বা পূর্ণ মাত্রায় কার্যক্ষম রাখতে চাও, তাকে অবশ্যই এটি রক্ষণাবেক্ষণ করতে হবে। আসলে এখানে আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলছি। তোমাদের আইসিটি যন্ত্রে যদি মাইক্রোসফট কর্পোরেশনের হয়ে থাকে, তাহলে তার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, অর্থাৎ যে সিস্টেমের উপর ভিত্তি করে তোমার কম্পিউটারটা পরিচালিত হচ্ছে, অর্থাৎ যেটি তোমার কম্পিউটারকে মনিটর করছে, ড্রাইভিং করছে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আর এক্ষেত্রে যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আমরা মাঝে মাঝে অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হবে। তো ইন্টারনেটের সংযুক্ত থাকলে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারগুলো নিজে আপডেট হয়ে যায়, হালনাগাদ হয়ে যায়। ইন্টারনেটে এছাড়াও অন্যান্য সফটওয়্যার যেগুলো রয়েছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, সেই সফটওয়্যারগুলো সেম একইভাবে সে আপডেট বা হালনাগাদ হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারটি সচল ও গতিশীল রাখার জন্য। যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করা হয়, তাহলে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ঠিকভাবে কাজ করবে না এবং সেটি অনেক সময় তোমার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। এছাড়াও প্রত্যেক কম্পিউটার ব্যবহার করার সময় কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। অনেক দিন ধরে যদি এই টেম্পোরারি ফাইলগুলো যদি মুছে দেওয়া না হয়, তাহলে হার্ড ডিস্কের জায়গা দখল করে কম্পিউটারের গতি কমিয়ে দেয়। এক্ষেত্রে সেজন্য আমাদের উচিত সফটওয়্যার ব্যবহার করে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া। এতে হার্ড ডিস্কের বেশ কিছু জায়গা খালি হবে এবং কম্পিউটারটি কাজ করার জন্য গতিও বেড়ে যাবে অনেক। অর্থাৎ এখানে বলছে যে আমাদের কম্পিউটার যখন ব্যবহার করি, কম্পিউটার অপারেটিং সিস্টেম সে কিছু টেম্পোরারি ফাইল তৈরি করে তার নিজের প্রয়োজনে। যখন ফাইলগুলো আমরা যখন কোনো একটা ফাইল খুলি তখন বা কোনো একটা ডকুমেন্ট ওপেন করি, তখন সে নিজে সেই টেম্পোরারি ফাইলগুলো খুলে থাকে। এক্ষেত্রে যখন তার কাজ শেষ হয়ে যায়, এই ফাইলগুলো মেমোরিতে থেকে যায়। যদি আমরা এক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করে ওই ফাইলগুলো যদি মুছে দিই, হার্ড ডিস্কের অনেকগুলো জায়গা পরিষ্কার হয়ে যাবে, জায়গা খালি হয়ে যাবে এবং আমাদের কম্পিউটারের তার কাজ করতে কোনো সমস্যা বা বাধাগ্রস্ত হবে না। ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আইসিটি যন্ত্রে কল্পনা করা যায় না। ইন্টারনেট ব্যবহার করার ফলে দেখা যাবে কি তোমার থেকে যে আইসিটি যন্ত্র বা কম্পিউটার রয়েছে, ইন্টারনেট থেকে সেটি ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কুকিজ বা টেম্পোরারি ফাইল জমা হয়, যেটি আইসিটি যন্ত্রকে ধীরগতি করে দেয়। প্রতিদিন সম্ভব না হলে কিছুদিন পর পর এই ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। এই কাজটি করতে সফটওয়্যার তোমাকে সাহায্য করবে। এছাড়া বিভিন্ন অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারণ নেটে অনেক ধরনের ভাইরাস, স্পাইওয়্যার, ম্যালওয়্যার ঘুরে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তে তোমার আইসিটি যন্ত্রটা কম্পিউটারটি আক্রান্ত হতে পারে। তাই এক্ষেত্রে এই সফটওয়্যারটি তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে, যেটি তোমাকে এই ধরনের সফটওয়্যার গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম যার মাধ্যমে আইসিটি ব্যবহার করে তাদের যন্ত্রের ভাইরাস সহ ম্যালওয়্যার ও স্পাইওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পায়, পাশাপাশি নির্বিঘ্নে যন্ত্রগুলো ব্যবহার করতে সাহায্য করে। এক্ষেত্রে মজার একটা ব্যাপার হচ্ছে, আমরা যে স্পাইওয়্যার, অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার কথা বলছি, সেগুলো তুমি ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবে এবং প্রয়োজনের সময় তুমি সফটওয়্যারগুলো ইন্টারনেট থেকে হালনাগাদ তথা আপডেটও করে নিতে পারো। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, একটি অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার দীর্ঘদিন ব্যবহার করার পরে এটি আপডেট বা হালনাগাদ করতে হয়। যদি আপডেট বা হালনাগাদ করা না হয়, তাহলে দেখা যাবে কি তোমার আইসিটি যন্ত্রটি ঝুঁকি থেকেই যাবে। সেক্ষেত্রে অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে এছাড়া কম্পিউটার কাজের গতি ব্যবহার করার জন্য তুমি ব্যবহারকারী ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টের নাম দুটি অপশন আছে, সেটি ব্যবহার করতে পারো। এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে, যেটি তোমার সফটওয়্যার দুটো হার্ড ডিস্কের জায়গা খালি করে ফাইলগুলো এমনভাবে সাজিয়ে রাখে যাতে কাজের গতি বজায় থাকে। অর্থাৎ ডিস্ক ডিফ্র্যাগমেন্টার করে কি, যে আমার কম্পিউটার হার্ড ডিস্কে যে ফাইলগুলো এলোমেলো অবস্থায় ছিল, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে জায়গার বৃদ্ধি করে দেয় এবং কাজের গতি রাখতে সে সুবিধা হয়। আসলে আজকে এই পার্টটি হচ্ছে এই পার্টের হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্বগুলো আমরা বুঝতে পারছি এতটুকু আলোচনা থেকে। আমরা যদি রক্ষণাবেক্ষণের গুরুত্বটা বুঝে থাকি এবং ব্যবহারের ক্ষেত্রে যদি নিম্নোক্ত যে সতর্কতা বলা হয়েছে সেগুলো যদি অনুসরণ করি, তাহলে আমাদের আইসিটি যন্ত্র বা কম্পিউটারটি সুস্থ, ভালো, স্বাভাবিক থাকবে এবং আমরা নিয়মিত সেটি কাজ করতে পারবো। এরপরে তোমাদের বইতে যেটি হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন।
আনইনস্টলেশন। আমরা একটু পড়ি। আমরা সবাই জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়। আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনি বা তখন বিক্রেতা সাধারণত আমাদেরকে জিজ্ঞেস করে কোন কোন সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন বা কোন কোন সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করব। অতঃপর তারা অপারেটিং সিস্টেম ওর সাথে অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো একজন বিশেষজ্ঞ দিয়ে সেটি ইনস্টল করে বিক্রেতার কাছে সরবরাহ করে। এভাবে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্র অথবা কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ব্যবহার করতে পারি। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল এবং এর জন্য কিছু বিশেষ দক্ষতা প্রয়োজন হয়। এ নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সেটি আলোচনা করা হবে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার করতে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন। এই সফটওয়্যারগুলো ব্যবহারকারী যন্ত্রটি ব্যবহার উদ্দেশ্যে ভিত্তিতে ইনস্টল করা হয়ে থাকে। তবে আমরা আমাদের আইসিটি তথা কম্পিউটার যন্ত্রে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমাদের কিছু বিষয় পূর্বে থেকে ধারণা রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে, যেছাড়া না হলে আমরা সমস্যায় পড়তে পারি। বিষয়গুলো কি আমরা একটু জেনে নিই। প্রথমত, যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রে হার্ডওয়্যার সাপোর্ট করবে কি না, এক। দুই হচ্ছে তোমার এই যে প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে একটি রিডমি ফাইল, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে ওই সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত বিবরণ বা কোনো নির্দেশনা থাকলে সেটি লিপিবদ্ধ আছে। তাই আমাদেরকে ওই যে রিডমি ফাইলটি রয়েছে ওই রিডমি ফাইলটি ভালোভাবে পড়ে নিতে হবে, যাতে সেখানে কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে কি না। এরপরে 3 নম্বর কাজ হচ্ছে ইনস্টলের সময় আমাদেরকে দেখতে হবে আমাদের অন্যান্য কাজ বন্ধ আছে কি না। অর্থাৎ আমরা যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে চাইব, যাতে আমাদের ওই সময় কোনো ফাইল, প্রোগ্রাম বা কোনো সফটওয়্যার ওপেন করা না থাকে। তাহলে যদি ওপেন করা থাকে তাহলে আমরা দেখা যাবে ঝামেলা পড়তে পারবো, সফটওয়্যারটা হয়তো ইনস্টল হচ্ছে না বা ইনস্টল হলেও সমস্যা কাজ করছে না, এ ধরনের সমস্যা হবে। এছাড়া আমরা যেহেতু আমাদের কম্পিউটার বা সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য যেহেতু অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করব, তখন চিন্তা করতে হবে আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি যাতে বন্ধ থাকে। এটা হচ্ছে 4। আর 5 হচ্ছে এক্ষেত্রে হচ্ছে আমাদের কম্পিউটারে একটি অ্যাডমিনিস্ট্রেটর আছে বা যেখান থেকে অর্থাৎ অ্যাডমিন, যার কাছ থেকে আমাদের অনুমতি আছে কি না। অর্থাৎ এক্ষেত্রে সেটি অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি থাকলে আমরা সেটি খুব ভালোভাবে সাধারণভাবে সহজেই ইনস্টল করে নিতে পারবো। আর যেহেতু এই বিষয়গুলো একটু প্রোগ্রামিং বিষয়ের সাথে ধারণা জড়িত, আর এই বিষয়গুলো তোমরা পরবর্তী ক্লাসে থেকে বিস্তারিত জানতে পারবে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, তবে এই প্রক্রিয়া অনেকটা একই ধরনের। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপির প্রয়োজন হবে। এই সফট কপিটি সিডি, ডিভিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটোরান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত থাকে। তোমাদের কম্পিউটারের সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে অটোরান প্রোগ্রামটি সচল হয়ে যায় এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চাই। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করে খুব সহজে সফটওয়্যারটি তোমার যন্ত্রে ইনস্টল হয়ে যাবে। সাধারণত যন্ত্রটি রিস্টার্ট করলে ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা যায়। এক্ষেত্রে বলা হচ্ছে যে একটা আইসিটি যন্ত্র বা কম্পিউটারে কোনো একটি সফটওয়্যার ইনস্টল করতে গেলে কি করতে হবে সেই বিষয়গুলো এখানে বলেছে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা সফটওয়্যারের সাথে একটি অটোরান প্রোগ্রাম থাকে, যে প্রোগ্রামের মাধ্যমে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আমাদের পিসি তথা কম্পিউটারে ইনস্টল হয়, অটোমেটিক ইনস্টল হয়ে যায়। এক্ষেত্রে এই রানটিকে বলা হয় অটো রান। এক্ষেত্রে এটা যে মাঝে মাঝে খুলে আমরা ডাবল ক্লিক করে অটো রানের উপর ডাবল ক্লিক করে রান করতে পারি, অথবা আমাদের কম্পিউটার অথবা আইসিটি ডিভাইসে পেন ড্রাইভ, ডিভিডি, সিডি প্রবেশ করলে অটোমেটিক অটো রান সফটওয়্যারটি চালু হয়ে যায় এবং সেটি ইনস্টল হওয়া শুরু করে, সে কথাটা এখানে বলেছে। এবং এক্ষেত্রে আরও বলছে কি আমরা সফটওয়্যারটি ইনস্টল করার পর আমাদের আইসিটি যন্ত্র তথা কম্পিউটারটি একবার রিস্টার্ট করে নিব, যাতে করে সফটওয়্যারটি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। এখানে তোমাদের বইতে একটি সফটওয়্যার ইনস্টলের নমুনা দেওয়া হয়েছে। নমুনা হিসেবে একটি ভিএলসি মিডিয়া প্লেয়ার একটা ইনস্টল করেছে এবং তার ছবি সহ বিস্তারিত বর্ণনা দিয়েছে। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি সেই বর্ণনাগুলোর সাথে ছবিগুলোর সাথে মিলিয়ে পড়ব। আশা করি তোমাদের সাথে যে বই আছে বইয়ের পৃষ্ঠাতে সেক্ষেত্রে তোমরা মিলিয়ে দেখবে, তাহলে তোমরা জিনিসটা ভালোভাবে বোধগম্য বা বুঝতে পারবে। 1 নম্বর দেখাচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার _32bit.exe একটা ফাইল দেখা যাচ্ছে .exe ফাইল। .exe মানে এক্সিকিউটেবল ফাইল। এই এক্সিকিউটেবল ফাইলে ডাবল ক্লিক করে আমরা অটো প্রোগ্রামটা রান করতে পারি। এক্ষেত্রে অটো প্রোগ্রামটা
যদি রান করি তাহলে আমাদের সামনে একটি উইন্ডো আসবে, যে উইন্ডোতে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু ফলো দ্য প্রোগ্রামিং প্রোগ্রাম ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক চেঞ্জেস টু দিস কম্পিউটার। অর্থাৎ একটা আননোন পাবলিশার থেকে একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল হচ্ছে, আপনি কি ইনস্টল করবেন কি না। এক্ষেত্রে যদি আমরা ইনস্টল করতে চাই ইয়েস বাটনে ক্লিক করব, যদি না চাই তাহলে নো বাটনে ক্লিক করে দিব। কিন্তু যেহেতু আমরা স্বইচ্ছা এখানে একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করব, সেক্ষেত্রে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর তৃতীয় যে একটি উইন্ডো আসবে, একটা পিকচার থাকবে, সেটার মধ্যে দেখা যাবে কি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হচ্ছে। এক্ষেত্রে যেহেতু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সফটওয়্যারটি ইনস্টল করা যাবে, এক্ষেত্রে সফটওয়্যারটির ভাষাগুলো ওই ল্যাঙ্গুয়েজে দেখাবে। যেহেতু আমরা ইংরেজি ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা ইংলিশটাই সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আরেকটা উইন্ডো আসবে, 4 নম্বর উইন্ডো। সেখানে দেখা যাবে কি এক্ষেত্রে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সেটআপ উইজার্ডটা দেখা যাবে। অর্থাৎ এখানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটার ভার্সন, কী কাজ করে সেই বিস্তারিত বর্ণনা আছে। এক্ষেত্রে আমরা এগুলো পড়তে পারি, না পড়লেও আমরা একবার পড়ে নিলে ভালো। সেক্ষেত্রে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর দেখা যাবে কি 5 নাম্বার উইন্ডোটা আসবে। এটা হচ্ছে একটি লাইসেন্স এগ্রিমেন্ট। অর্থাৎ আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব, এই সফটওয়্যারের ব্যবহারের শর্তাবলী নির্দেশনা দেওয়া থাকবে, সেগুলো আমরা এগ্রিমেন্ট করব কি না। এক্ষেত্রে যদি আমরা লাইসেন্স এগ্রিমেন্ট করি, যেহেতু আমরা এই সফটওয়্যারগুলো ফ্রি ইউজ করছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা লাইসেন্স এগ্রিমেন্টে সম্মত হইতে হবে, না হলে এটি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা চেকবক্সে টিক চিহ্ন দিয়ে লাইসেন্স এগ্রিমেন্টে চেকবক্সে ইয়েস আই অ্যাগ্রি চেকবক্সে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর এরপরে যে উইন্ডোটা আসবে 6 নম্বর উইন্ডো, সেই উইন্ডোতে দেখা যাবে কি প্লাগইনসগুলো, ওই সফটওয়্যারের সাথে চুজ কম্পোনেন্টসগুলো দেখা থাকবে। যারা একটু অতিমাত্রা অ্যাডভান্স লেভেলে, তারা এগুলো দেখে চেকবক্সে টিক চিহ্ন দিয়ে ইনস্টল আনইনস্টল করতে পারে। যেহেতু আমরা বা তোমরা এক্ষেত্রে নিউ ইউজার, সেক্ষেত্রে এদের ধরার দরকার নাই। সেক্ষেত্রে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর 7 নম্বর যে উইন্ডোটা আসবে, সেখানে তোমাকে প্রশ্ন করবে তুমি এই সফটওয়্যারটি তোমার কম্পিউটার হার্ড ডিস্কের কোন জায়গায় ইনস্টল করতে চাচ্ছ। এক্ষেত্রে বাই ডিফল্ট এটি কম্পিউটার সি ড্রাইভে ইনস্টল করার জন্য দেওয়া থাকবে। আর যদি তুমি পরিবর্তন করতে চাও বা অন্য একটি ড্রাইভে সি ড্রাইভ বাদ দিয়ে বা অন্য একটা ড্রাইভ ইনস্টল করবে, তাহলে এক্ষেত্রে তুমি ব্রাউজ বাটনে ক্লিক করে সেই জায়গাটি সিলেক্ট করে দিতে পারো, দিয়ে ইনস্টলে ক্লিক করতে পারো। এভাবে ইনস্টলে ক্লিক করার পর দেখা যাবে কি সফটওয়্যারটি কিছুক্ষণ সময় নেবে। যদি ছোট সফটওয়্যার হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে, আর যদি একটু বড় সফটওয়্যার হয় খুব একটু সময় নিয়ে সেটি ইনস্টল হবে। এরপর তোমার সামনে লাস্ট যে উইন্ডোটি যেটা আসবে, সেটা হচ্ছে কমপ্লিটিং ভিএলসি মিডিয়া প্লেয়ার ভার্সনটা ওয়েলকাম জানাবে যে সেটি ইনস্টল হয়ে গেছে। এক্ষেত্রে তুমি ফিনিশ বাটনে ক্লিক করলে সফটওয়্যারটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এক্ষেত্রে তুমি সেটি কম্পিউটারটা যদি একবার রিস্টার্ট করো নাও, ভালো কম্পিউটার রিস্টার্ট করে তুমি ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে পারো। এটা একটি মাল্টিমিডিয়া প্লেয়ার সফটওয়্যার, এটা দিয়ে তুমি অডিও ভিডিও বিভিন্ন কিছু দেখতে পারো। এরপর আছে তোমাদের বইতে সফটওয়্যার ইনস্টলেশন আনইনস্টলেশন, অর্থাৎ আমরা যে একটা সফটওয়্যার ইনস্টল করলাম, সেই ইনস্টল করার পরে সেটি কীভাবে আনইনস্টল করতে হয়। শুধু ইনস্টল করলে তো হবে না, সেটি মাঝে মাঝে আমাদের অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করতে হয়। আনইনস্টলটি কীভাবে করা হয় এখানে বলা হয়েছে। দেখি আমরা এটা একটু পড়ে নিই। সফটওয়্যার আনইনস্টল ইনস্টল করতে শিখে ফেললে এখন মনে করো ইনস্টল করা কোনো সফটওয়্যার ব্যবহার করার পর আর প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব? বেশিরভাগ সফটওয়্যারই যন্ত্রে রেখে দেয়, কিন্তু এতে হার্ড ডিস্কের জায়গা নষ্ট হয়, আবার অনেক সময় আইসিডি যন্ত্রটি পরিচালনা করার ঝামেলার সৃষ্টি হয়। তাই বুদ্ধিমানের কাজ হলো অপ্রয়োজনীয় সফটওয়্যারটি আনইনস্টল করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আনইনস্টল করা যায়। এই কাজটি করতে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের সাহায্য করে। প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন একই, তবে অ্যান্ড্রয়েড চালিত বিশেষ যন্ত্র হাতের আঙ্গুলের স্পর্শে দ্বারা পরিচালিত করে, অর্থাৎ টাচ স্ক্রিন স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সহজ। সেটিং থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করলে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে পর্দায় একটি মেনু আসবে, সেখানে আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে মাইক্রোসফট আমরা যে আইসিটি যন্ত্র ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করি, সেক্ষেত্রে যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি আছে এবং বিশ্বের বেশিরভাগ মানুষই অপারেটিং সিস্টেম ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে আনইনস্টল করতে কিছু ধাপ রয়েছে। সেই ধাপগুলো কি এখানে বইতে দেওয়া হয়েছে চিত্রসহ, সেটি একটু আমরা পড়ে দেখব। প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের কম্পিউটার ডেস্কটপের স্টার্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। সেখানে ডাবল ক্লিক করে অ্যাড রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। যে প্রোগ্রামটি আনইনস্টল করতে চাই সেটি খুঁজে বের করে নিয়ে আনইনস্টলে ক্লিক করলেই ফাইলটি আনইনস্টল হতে শুরু করবে।
ফাইল বড় হলে আনইনস্টল হতে একটু দেরি হবে, আর যদি আনইনস্টল ছোটো হয় তাহলে খুব দ্রুত হয়ে যাবে। আনইনস্টল করার পর আমরা সাধারণত কম্পিউটারটি রিস্টার্ট করব। এক্ষেত্রে আমাদের অবশ্যই জানা উচিত আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি বা আনইনস্টল করি, অবশ্যই আমার পিসিটি বা আমাদের আইসিটি যন্ত্রটি একবার রিস্টার্ট করে নেওয়া দরকার। তবে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় নিশ্চিত হয়ে তা করতে হবে। এক্ষেত্রে ভুলবশত আমরা একটা সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে যদি আরেকটা আমরা আনইনস্টল করে নিই, তাহলে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারটি হারিয়ে যাবে, সেটি আমরা আর ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অসতর্কতা অবলম্বন না করি আমরা তাহলে প্রয়োজনীয় সফটওয়্যারটি হারিয়ে যাবে। আজ এতটুকু। তাহলে আজকের এই পাঠ থেকে আমরা জানলাম যে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যার গুরুত্ব কী, এবং না করলে আমরা কী সমস্যা পড়তে পারি, বা কীভাবে আমাদের সফটওয়্যারের গুরুত্ব উপলব্ধি করব, কীভাবে আমাদের কম্পিউটারটাকে সচল বা কাজের গতি ঠিক রাখবো। এরপরে আমরা একটা সফটওয়্যার কম্পিউটার ইনস্টল করা দেখলাম, ভিএলসি মিডিয়া প্লেয়ার। এরপর সেই মিডিয়া প্লেয়ার হোক বা অন্য একটা সফটওয়্যার কীভাবে আনইনস্টল করতে হয় সেটি আমরা জানলাম। আশা করি তোমরা স্যার যতটুকু পড়ালাম ভালোভাবে সেটি বুঝতে পেরেছো, এবং বাসায় এটি আরও ভালোভাবে কয়েকবার পড়বে। স্যারের ক্লাসের শুরুতেই বলেছি এগুলো হচ্ছে ব্যবহারিক দিকের সাইট। যেহেতু স্কুল এখন বন্ধ, আমাদের ব্যবহারিক ক্লাসগুলো করা হচ্ছে না। যখন স্কুল খুলবে স্যারদের সাথে বসলে তখন আমরা ল্যাবে গিয়ে কীভাবে একটা করা হয় সেটা আমরা হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত ক্লাস করো, চালিয়ে করো। যখন স্কুল খুলবে তখন স্কুলে অবশ্যই উপস্থিত হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।